সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মেয়াদ শেষ হবে 2027 সালের 22 জুন, কিন্তু তার আগেই তাকে সরিয়ে দিতে চায় জামায়াত, এমন একটি প্রচারণা সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে। বিএনপি নেতা রিজভী বলছেন, জামায়াতের হয়তো কোনো মাস্টার প্ল্যান আছে। কি সেই মাস্টার প্ল্যান? এদিকে সিভিল কোর্টে সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে আলোচনার ঝড়। এরই মধ্যে বাংলাদেশে আনঅফিশিয়াল ভিজিট করেছেন ভারতীয় সামরিক গোয়েন্দা সংস্থার 4 কর্মকর্তা। জেনারেল কুন্দন সিংয়ের নেতৃত্বে তারা ঘুরে দেখেছেন লালমনিরহাট এবং সৈয়দপুর বিমানবন্দর। নির্বাচনের 3.5 মাস আগে বাংলাদেশকে নিয়ে কি নতুন কোনো খেলা হচ্ছে? বিএনপি নেতা রিজভী যে মাস্টার প্ল্যানের কথা বলেছেন, তা বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে? সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মেয়াদ শেষ হবে 2027 সালের 22 জুন, কিন্তু তার আগেই তাকে সরিয়ে দিতে চায় জামায়াত, এমন একটি প্রচারণা সামাজিক মাধ্যমে চলছে। গুজবে বলা হচ্ছে, অন্য এক জেনারেলকে সেনাবাহিনীর প্রধান হিসেবে দেখতে চায় জামায়াত, আর তারা সেটা চায় আগামী নির্বাচনের আগেই। সেজন্য প্রয়োজন হলে নির্বাচন পিছিয়ে দিতেও তাদের আপত্তি নেই। জামায়াত নির্বাচন পিছিয়ে দিতে চায়, এই অভিযোগ অবশ্য নতুন নয়। বিএনপি নেতারা অনেকবারই বলেছেন, জামায়াতের পিআর পদ্ধতির দাবি বা সংস্কারের দাবি সবই নির্বাচন পিছিয়ে দেওয়ার পাঁয়তারা। গত সপ্তাহে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, জামায়াতের হয়তো কোনো মাস্টার প্ল্যান আছে, তাই তারা জাতীয় নির্বাচনের আগে গণভোট চায়। বিএনপি নেতা রিজভী যে মাস্টার প্ল্যানের কথা বলেছেন, তা নিয়েই এক ধরনের ষড়যন্ত্র তত্ত্ব ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিএনপি যেমন নির্বাচনে জিতে ক্ষমতায় যেতে চায়, জামায়াতও তাই চায়। সম্প্রতি 4টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের ভূমিধস বিজয়ে প্রমাণিত হয়েছে, নির্বাচনের রাজনীতির কৌশলে বিএনপির চেয়ে অনেক এগিয়ে জামায়াত। ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের বিজয় জামায়াতের আত্মবিশ্বাস অনেক বাড়িয়েছে। সরকারের অনেক গুরুত্বপূর্ণ পদে জামায়াত সমর্থিত ব্যক্তিরা আছেন, এমন অভিযোগ শোনা যায় হরহামেশা। অভিযোগ আছে, অনেক গণমাধ্যমে জামায়াতের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ দায়িত্বে। সামাজিক মাধ্যমে জামায়াতের ব্যাপক প্রভাব, এর মধ্যে দেশের সবচেয়ে বড় 4টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সবগুলোই তাদের নিয়ন্ত্রণে। সব মিলিয়ে বাংলাদেশের ইতিহাসে এবারের মতো এত সুবর্ণ সুযোগ জামায়াতের সামনে আর কখনোই আসেনি। শুধু একটি প্রতিষ্ঠান জামায়াতের পুরো নিয়ন্ত্রণের বাইরে, সেটি হল বাংলাদেশ সেনাবাহিনী। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো বোনের জামাই হওয়ায় তার প্রতি পুরোপুরি ভরসা করতে পারছে না জামায়াত, আর তাই পরিবর্তন চায় জামায়াত। এতে যার নাম সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, বলা হচ্ছে তিনি জামায়াতের প্রতি অনুকূল, কিন্তু একই সাথে এই প্রশ্নটিও উঠছে, তিনিও আওয়ামী লীগ সরকারের আমলেই পদোন্নতি পান, তাহলে তাকে জামায়াতপন্থী বলা হচ্ছে কেন? যেমনটি আগেই বলা হচ্ছিল, বেসামরিক প্রতিষ্ঠানে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পাশাপাশি সামরিক বাহিনীর কাছ থেকেও সহমর্মিতা পেতে চায় জামায়াত, কারণ তাদের সমর্থন ছাড়া ক্ষমতায় যাওয়া বা ক্ষমতায় থাকা দুটোই অসম্ভব হয়ে পড়বে। বিশেষ করে নির্বাচনে যেহেতু সেনা মোতায়েন করা হবে, তাই নির্বাচনের আগেই সেনাবাহিনীতে পরিবর্তন চায় তারা। সেজন্য নির্বাচন পিছিয়ে দিতেও তাদের কোনো আপত্তি নেই। যদিও ডক্টর ইউনূস বলছেন নির্বাচন হবে ফেব্রুয়ারিতেই, সেক্ষেত্রে জামায়াতের সামনে একমাত্র বিকল্প হল সেনাবাহিনীকে কোণঠাসা করে রাখা, যাতে জামায়াতের প্রতি সহানুভূতিশীল অফিসাররা যারা আছেন তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এর প্রথম পদক্ষেপটি হল সেনাবাহিনীর 25 জন কর্মকর্তার বিরুদ্ধে আইসিটি আইনে অভিযোগ গঠন এবং তাদেরকে বিচারের আওতায় আনা। আইসিটির প্রধান প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জামায়াত নেতা, কাজেই আইসিটিতে সেনা কর্মকর্তাদের বিচারের আওতায় আনার পেছনে তার ভূমিকা আছে, আর এটি নিয়েই সেনাবাহিনীতে নানা আলোচনা শুরু হয়েছে। সেনাবাহিনীতে কর্মরত অফিসারদের সিভিল আদালতে বিচার একটি বিরল ঘটনা। এ নিয়ে খোদ সেনাবাহিনীতেই প্রচুর আলোচনা আছে। বলা হচ্ছে সেনা সদস্যদের একটি অংশ চান না সিভিল কোর্টে তাদের বিচার হোক।
আরেক অংশ বলছেন, তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা পেশাগত দায়িত্ব পালনের অংশ। সেনাবাহিনীর যে 25 জন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা মূলত ডিজিএফআই এবং র্যাবে কর্মরত ছিলেন। এর মধ্যে ডিজিএফআই সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে আর র্যাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। সেনা কর্মকর্তারা দায়িত্ব পালন করতে গিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পালন করেছেন। পেশাগত দায়িত্ব পালনের জন্য বিচারের মুখোমুখি করা হলে সেনাবাহিনীতে চেইন অব কমান্ড ভেঙে পড়বে এমন মত আছে। এই দ্বিমুখী আলোচনা সমালোচনার মধ্যে সেনাপ্রধান কোণঠাসা হয়ে পড়েছেন। সৌদি আরব এবং ভারত সফরে যাওয়ার কথা থাকলেও সরকারের গ্রিন সিগন্যাল না পাওয়ায় তিনি কোথাও যেতে পারেননি এমন আলোচনাও আছে। কার্যত তিনি গৃহবন্দী হয়ে আছেন এমন আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছিল। কিন্তু সেনাপ্রধান যে গৃহবন্দী নেই, এসব আলোচনা যে শুধু গুজব তা নিজেই প্রমাণ করলেন জেনারেল ওয়াকারুজ্জামান। গত 16 অক্টোবর প্রথমে লালমনিরহাট, এরপর ঠাকুরগাঁও এবং পরে সৈয়দপুর বিমানবন্দরে যান তিনি। সেনাপ্রধানের ক্যান্টনমেন্টের বাইরে আসাটা আলোচনাটা না থামিয়ে উল্টো বাড়িয়ে দিয়েছে। কারণ এই লালমনিরহাট এবং সৈয়দপুরে মাত্র একদিন আগেই সফর করেছেন ভারতীয় সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। ভারতীয় সামরিক গোয়েন্দা সংস্থার অতিরিক্ত মহাপরিচালক মেজর জেনারেল কুন্দন কুমার সিং এর নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল 14 থেকে 16 অক্টোবর বাংলাদেশ সফরে আসেন। জানা গেছে, ঢাকা ক্যান্টনমেন্টে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সাথে বৈঠক ছাড়াও তারা লালমনিরহাট এবং সৈয়দপুর বিমানবন্দর পরিদর্শন করেছেন। এর মধ্যে লালমনিরহাট বিমানবন্দরটি নিয়ে অনেক দিন ধরেই কথা হচ্ছিল। সেখানে রয়েছে বাংলাদেশ এভিয়েশন ইউনিভার্সিটি। এই জায়গাতেই একটি আধুনিক বিমানবন্দর করার প্রস্তাব দিয়েছিল চীন। ভারতের চিকেন নেকের খুব কাছে হওয়ায় ভারত এই বিমানবন্দর নির্মাণের বিরোধিতা করে। বলা হচ্ছে, ভারতের সামরিক গোয়েন্দা কর্মকর্তাদের সফরের পরপরই বাংলাদেশের সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানও উল্লিখিত বিমানবন্দর দুটি পরিদর্শন করেছেন। একই সাথে তিনি যান ঠাকুরগাঁও বিমানবন্দরে। হঠাৎ করে সেনাবাহিনী প্রধান কেন লালমনিরহাট, সৈয়দপুর এবং ঠাকুরগাঁও গেলেন তা নিয়েও সামাজিক মাধ্যমে নানা জল্পনা কল্পনা চলছে। এরই মধ্যে লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান ভারত সফরে গেছেন। মূলত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি সম্মেলন ও দক্ষিণ এশিয়ায় জঙ্গিবাদ বিরোধী একটি সম্মেলনে যোগ দিতেই তিনি ভারতে যান। কিন্তু এর মধ্যে তিনি ভারতীয় সেনাবাহিনীর প্রধান উপেন্দ্র দ্বিবেদী সহ ঊর্ধ্বতন ভারতীয় সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি কর্তৃক চার্জশিটে 25 জন উচ্চপদস্থ সেনা কর্মকর্তাকে অভিযুক্ত করায় সেনাবাহিনীর মধ্যে কিছুটা আলোচনা তৈরি হয়েছে। এই 25 জন ছাড়া আরও যারা বিভিন্ন সময় ডিজিএফআই এবং র্যাবে কাজ করেছেন তাদের মধ্যেও শঙ্কা তৈরি হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি সেনা সদস্যদের অবিশ্বাসের গুঞ্জনও ছড়িয়ে পড়েছে, যদিও অফিসিয়ালি এ নিয়ে কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি। বলা হচ্ছে, আওয়ামী লীগের অপকর্মে সহযোগিতার অভিযোগে অভিযুক্ত এসব কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না এমন এক ধরনের বোঝাপড়া হয়েছিল। এ কারণেই অভিযুক্ত কর্মকর্তারা বহাল তবিয়তে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদকে নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি সামরিক সচিব হলেও ব্যাপকভাবে বেসামরিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ। শেষ পর্যন্ত শেখ হাসিনার সাথে থেকে তাকে সহযোগিতা করে গেছেন। শেখ হাসিনার দেশ ছাড়ার পর গত 14 মাস তিনি বহাল তবিয়তে ক্যান্টনমেন্টেই ছিলেন। 9 অক্টোবর সেনাবাহিনীর পক্ষ থেকে হেফাজতে আসার কথা বলা হলে তিনি হেফাজতে না এসে পালিয়ে যান। সম্প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ বলেছেন, আমরা চাই না প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে কোনো রকমের ভারসাম্য নষ্ট হোক। আমরা সেটি এফোর্ড করতে পারবো না এই মুহূর্তে। আমরা চাই আপনার সাথে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক বজায় থাকুক। সেনাবাহিনীর সাথে অন্তর্বর্তী সরকারের কোনো বিরোধ তৈরি হলে তা বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলাকে দুর্বল করে তুলবে, একই সাথে বাহিনীর ভাবমূর্তির জন্যও তা ক্ষতিকর হবে। জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র 3.5 মাস বাকি। এই সময়ে এমন বিরোধ নির্বাচন আয়োজন অনিশ্চিত করে তুলতে পারে।